ঢাকার চীনা দূতাবাসে হুমকি দিয়েছে অজ্ঞাত উগ্রবাদী সংগঠন। 19 আগস্ট রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে ইমেল করে ঢাকার চীনা দূতাবাসকে ওই হামলার হুমকি দেওয়া হয়। হুমকিদের বিষয়টি জানাজানি হওয়ার পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা। এই ঘটনার পর 20 আগস্ট নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপির সিটিডিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। ঢাকা পোস্টের খবরে বলা হয়েছে, বিষয়টি জানার পর দূতাবাসের নিরাপত্তা জোরদার করা নিয়ে ঢাকার পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে বলে একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে। এদিকে 22 মাস আগে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জামিন পাওয়া এক জঙ্গিকে ধরতে ঘুম হারাম হয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশের। একাধিক সূত্রে জানা গেছে, আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা AQIS এর সেকেন্ড ইন কমান্ড মাওলানা ইকরামুল হককে ধরতে কয়েকবার সাঁড়াশি অভিযান চালিয়েও পুলিশ ব্যর্থ হয়েছে। 5টি ছদ্মনাম, ভুয়া পরিচয় পাসপোর্ট, ভারতের সন্ত্রাস বিরোধী মামলার তথ্য সবকিছু বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দাদের হাতে থাকার পরও আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার এই দ্বিতীয় শীর্ষ কিভাবে উধাও হয়ে গেছে আর তার হাত ধরে বাংলাদেশে আল কায়েদা নেটওয়ার্কে কতটুকু প্রসার ঘটেছে সেটাই এখন সংশ্লিষ্টদের মাথা ব্যথা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 20 আগস্টের পুলিশের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই দিন সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে গিয়ে বৈঠক করেছিলেন সন্ত্রাসবাদ দমন ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত অন্তত 8 থেকে 10 জন চীনা নাগরিক উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ সদর দপ্তরের LIC শাখার এডিসি মাহমুদ উপস্থিত ছিলেন। জানা গেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর নামে ইমেলের মাধ্যমে চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়া হয়। হুমকিটি আসে আগের দিন 19 আগস্ট। হুমকি পাওয়ার পর বিষয়টি পুলিশ সদর দপ্তর ও সিটিডিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। পরে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিস্থিতি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতে দূতাবাসে যান পুলিশ কর্মকর্তারা। তবে আকস্মিক এমন হুমকির পর বিষয়টি ভালোভাবে নেয়নি চীনা দূতাবাসের কর্মকর্তারা। পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা দূতাবাসের বৈঠকের পর জাপানি দূতাবাসও বৈঠক করেন সিটিটিসির কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল 10:40 থেকে 11:30 পর্যন্ত ঢাকার বারিধারায় জাপানি দূতাবাসে বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচের সঙ্গে বৈঠক করেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। ঢাকা পোস্টের খবরে বলা হয়েছে, চীনা দূতাবাসে হামলার হুমকির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সিটিটিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা খবর পেয়ে সেখানে গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কারা এবং কোন উগ্রবাদী সংগঠন থেকে ইমেল পাঠানো হয়েছে সেটি বের করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, দূতাবাসের জন্য ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ রয়েছে, তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন। ঢাকা পোস্টের খবরে আরো বলা হয়েছে, দূতাবাসের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে চীনা দূতাবাসের কর্মকর্তাদের অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে পুলিশ ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ ও কূটনীতিকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। এদিকে চীনা দূতাবাসে হামলার হুমকির পর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপর হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। গুলশান সহ বিদেশিদের বসবাস করা এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে ঢাকা পোস্ট জানিয়েছে, চীনা দূতাবাসে হামলার হুমকির পর ঢাকায় থাকা প্রত্যেকটি দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতা সংগঠনকে শনাক্ত এবং তাদের অবস্থান জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। দর্শক, গত 10 আগস্ট নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম এর প্রতিবেদনে উগ্রবাদী সংগঠন আল কায়েদার বাংলাদেশি নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। ওই বার্তা পাওয়ার পর দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2016 সালের 30 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
AQIS কে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। AQIS এর কথিত বাংলাদেশ শাখা হলো আনসার আল ইসলাম। এর আগে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক আইএডির মতো শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসব বস্তু নিষ্ক্রিয় করে। এর মধ্যে রাজধানীর ডেমরা এলাকায় 2টি বোমা সদৃশ বস্তু সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই যুবক জেএমবি সদস্য। তিনি মামুন ওরফে বোমা মামুনের ঘনিষ্ঠ বলেও তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত বোমা মামুনের কোনো হদিস পায়নি তারা। এই বোমারু মামুন বিগত আওয়ামী লীগ সরকার আমলে 7 বছর জেলে ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জামিনে বের হয়ে যায়। তবে মামুনের চেয়ে গোয়েন্দাদের বেশি চিন্তা আল কায়েদার ভারতীয় উপমহাদেশ বা AQIS শাখার দ্বিতীয় শীর্ষ নেতা মাওলানা ইকরামুল হককে নিয়ে। গত কয়েকদিন ধরে তাকে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 22 মাস আগে জামিনে বেরিয়ে যাওয়ার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে এই ইকরামুল হক। সবশেষ প্রায় 1 মাস আগে ইকরামুলের সন্ধানে ময়মনসিংহের সদর উপজেলার বোরোর চরে তাদের বাড়িতে যান গোয়েন্দারা, কিন্তু সেখানেও খোঁজ মেলেনি। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে 69 জন জঙ্গি পালিয়ে যায়, যাদের মধ্যে 9 জন ফাঁসির আসামি। তাছাড়া ইউনূসের আমলে তার 2 উপদেষ্টার সহায়তায় হরে দরে জামিন পেয়েছিল জঙ্গিরা। ইউনূসের আমলে 1.5 বছরে প্রায় 350 জঙ্গির জামিন হয়। গোয়েন্দারা বলছেন, এদের মধ্যে এখন সবচেয়ে বড় মাথা ব্যথা ইকরামুল হককে নিয়ে। 2023 সালের 30 মে ঢাকার মাদারটেক থেকে গ্রেপ্তার হয় ইকরামুল হক। গ্রেপ্তার করা হয় তার স্ত্রী ফারিয়া আফরিনকেও। 2024 সালের 10 অক্টোবর জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক ছিল। কিন্তু জামিনে মুক্তির পর প্রায় 22 মাস পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার এখনকার সুনির্দিষ্ট অবস্থানের তথ্য নেই। পুলিশের তথ্য অনুযায়ী দেশে ও দেশের বাইরে অন্তত 5টি ছদ্মনামে AQIS এর দ্বিতীয় শীর্ষ নেতা মাওলানা ইকরামুল হক পরিচিত। প্রকৃত নামের আড়ালে আবু তালহা, মাওলানা সাবেত, নূর হোসেন, মনসুর ও মিলন নামে সে কাজ করে। এমনকি বাংলাদেশেও প্রকৃত নাম ইকরামুল হক নয়, AQIS নেতা হিসেবে মাওলানা সাবেত নামে তার একটি ছদ্মনাম শনাক্ত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, ময়মনসিংহে জন্ম হলেও মাদ্রাসায় পড়াশোনার সূত্রে ঢাকার ধানমন্ডি ও গ্যান্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় বেড়ে ওঠেন ইকরামুল। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা থেকে 2017 সালে দাওরাই হাদিস পাশ করেন ইকরামুল। পরের বছর ভারতে পাড়ি জমান। ভর্তি হন উত্তরপ্রদেশের সাহারানপুরের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে তিনি AQIS এর নেটওয়ার্কে যুক্ত হন। একাধিক সূত্রে জানা গেছে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মোস্ট ওয়ান্টেড ইকরামুলের নামে সেদেশের বিভিন্ন থানায় 10টি মামলা রয়েছে। আবু তালহা নামে ছদ্মনামে ভারতে পরিচিত ছিল ইকরামুল। 2022 সালের সেপ্টেম্বরে অবৈধ পথে বাংলাদেশে এসেছিল। সিটিসির সূত্র জানায়, ইকরামুল ওরফে আবু তালহা এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। AQIS এর সদ্য সাবেক প্রধান ওয়াসিম ওমর সহ দেশি বিদেশি অনেক শীর্ষ নেতার সঙ্গে তার যোগাযোগ আছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ নেতা ও আধ্যাত্মিক নেতা মাওলানা উসমান গনি ও শাইখ তামিম আল আদনানির সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সে আনসার আল ইসলামের নেতাদের সঙ্গে AQIS এর শীর্ষ নেতাদের মধ্যে যোগসূত্র হিসেবেও কাজ করে। প্রশ্ন হলো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে বারবার দাবি করা হলেও চীনা দূতাবাসে ইমেল হুমকির পর কেন গোয়েন্দারা নড়ে চড়ে বসেছে? আবার ইউনূসের আমলে জামিন পাওয়া জঙ্গিদের ধরতে কেন পুলিশ ব্যতিব্যস্ত হয়ে উঠেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।